হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 8-এর বাংলা পাঠ্য বই হলো সাহিত্য মেলা। সেই বইয়ের তৃতীয় পাঠের অন্তর্গত বিষ্ণুদের লেখা কবিতা পরবাসী কবিতাটি পাঠ করা হলো এবং কবিতাটি হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বন ময়ূরের কত্থক। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। চুপি চুপি আসে নদীর কিনারে, জল খায়। শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। কোথায় সে বন, বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, ময়ূর মরেছে বন্যে। কেন এই দেশে মানুষ মৌন অসহায়? কেন নদী গাছ পাহাড় এমন গৌণ? সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? কবিতাটির মূল ভাব। পরবাসী কবিতাটি প্রকৃতির সৌন্দর্য, তার পরিবর্তন এবং মানুষের একাকিত্বের অনুভূতি নিয়ে লেখা। কবিতায় শুরুতে প্রকৃতির অপূর্ব বর্ণনা দেওয়া হয়েছে। গভীর বন, ঝিকিমিকি পথ, নদীর সোনালি জল, বন্যময় পরিবেশ, সব কিছুতেই এক স্বপ্নীল আবহ তৈরি হয়েছে। কিন্তু এরপর কবি প্রকৃতির রূপান্তর এবং মানব সমাজের পরিবর্তনের কথা বলেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে একসময় প্রাণবন্ত থাকা বনভূমি, নদী, পাখির ডাক, প্রকৃতির হাসি হারিয়ে গেছে। শহরের আধুনিকতা প্রকৃতিকে নিঃসঙ্গ করে দিয়েছে, মানুষও নিঃসঙ্গ হয়ে পড়েছে। তাই কবি প্রশ্ন করেছেন, এই নিস্তব্ধতা, এই শূন্যতা কেন? পরবাসী নামের সার্থকতা ব্যাখ্যা করো। পরবাসী শব্দের অর্থ পরদেশে বসবাসকারী বা উদ্বাস্তু। কবিতায় প্রকৃতি নিজের দেশেই পরবাসী হয়ে পড়েছে। বনভূমি, নদী, পশু পাখি সবই হারিয়ে যাচ্ছে, যেন তারা নিজেদের জায়গাতেই পরবাসীর মতো অনুভব করছে। মানুষ ও প্রকৃতির এই পরিবর্তনের কারণে একাকী ও নিঃসঙ্গ হয়ে পড়েছে। তাই কবিতার নাম পরবাসী যথার্থ। কবি পরিচিতি। বিষ্ণুদে 1909 সালে জন্ম, 1982 সালে উনি মারা যান। আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ এই কবি কলকাতার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার লেখা অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে চোরাবালি, পূর্বলেখ, সন্দীপের চর, অন্বিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার চাই, উত্তরে থাকো মৌন প্রভৃতি। রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা তার লেখা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। তিনি অজস্র বিদেশি কবিতার অনুবাদ করেছেন, যার মধ্যে রয়েছে এলিয়টর কবিতা হে বিদেশি ফুল, আফ্রিকায় এশিয়ায় মুরলী, মৃদঙ্গ তুর্যে প্রভৃতি গ্রন্থ। একের এক কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তরে হবে কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো উর্বশী ও আর্টেমিস। একের দুই, তার লেখা দুটো প্রবন্ধের বইয়ের নাম লেখো।
কবি বিষ্ণুদের লেখা দুটো প্রবন্ধের নাম হলো সাহিত্যের ভবিষ্যৎ ও রুচি প্রগতি। 2 দাগের প্রশ্নটি, নিম্নরেখ শব্দগুলোর বদলে অন্য শব্দ বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। প্রথমটি করে দেওয়া হলো 2-1, 2 দিকে বন মাঝে ঝিকিমিকি পথ। এই ঝিকিমিকি শব্দটাকে অন্য শব্দ করতে হবে। তো একটা উদাহরণের মধ্যে লেখা আছে 2 দিকে বন মাঝে আলো ছায়া পথ। এই ঝিকিমিকিকে আলো ছায়া বলা হয়েছে। 2-2, একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। এটা লেখা যায় একে বেঁকে চলে প্রকৃতির নিজস্ব ছন্দে, তাহলে তালে তালের জায়গায় নিজস্ব ছন্দে লেখা যেতে পারে। 2-3, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে। এখানে তাঁবুর ছায়ায় নদীর কলকল শব্দে হতে পারে, লেখা যায়। 2-4, হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক। এখানে কত্থকের জায়গায় নৃত্য হতে পারে, হঠাৎ পুলকে বনময়ূরের নৃত্য। 2-5, বন্য প্রাণের কথাকুলি বেগ জাগিয়ে। এখানে কথাকুলির জায়গায় নর্তনের করা যেতে পারে, তাহলে হবে বন্য প্রাণের কথা নর্তনের বেগ জাগিয়ে। 3 দাগের প্রশ্নগুলো হলো, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। 3-1, পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? উত্তর হবে পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে। 3-2, চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? উত্তর হবে চিতার চলে যাওয়ার ছন্দটি লুব্ধ ও হিংস্র। 3-3, ময়ূর কিভাবে মারা গেছে? উত্তরে লিখবে ময়ূর পণ্যে মারা গেছে। 3-4, প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে? উত্তর হবে প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে। 3-5, পলাশের ঝোপে কবি কি দেখেছেন? উত্তরে লিখবে পলাশের ঝোপে বনময়ূরের কত্থক দেখেছেন। 4 দাগের প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর উত্তর কয়েকটি বাক্যে লেখো। 4-1, জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন? উত্তরে লিখবে জঙ্গলের বনময়ূর, চিতা, সিন্ধুমণির হরিণ, খরগোশের কথা কবি এই কবিতায় বলেছেন। 4-2, সেতারের বিশেষণ হিসাবে কবি সোনালী শব্দের ব্যবহার করেছেন কেন? উত্তর হবে কবি সেতারের বিশেষণ হিসাবে সোনালী শব্দের ব্যবহার করেছেন কারণ সূর্যের আলো নদীর জলে প্রতিফলিত হয়ে সোনার আভা তৈরি করে এবং একটি আলো ছায়ার দৃশ্য তৈরি হয়, যা খুবই মনোরম। সোনালি আলোয় ভরে ওঠা নদীর নৃত্যের ছন্দ আর সেতারের ছন্দের সঙ্গে মিলেমিশে একাকার। 4-3, কত্থক ও কথাকুলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে? উত্তরে হবে কবি এখানে পুলকিত বনময়ূরের নৃত্যকে কত্থকের সঙ্গে তুলনা করেছেন, আর চিতার লুব্ধ হিংস্র বেগকে বোঝাতে কবি কথাকুলির প্রসঙ্গ এনেছেন। 4-4, সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? কবি হরিণের জল খাওয়া প্রসঙ্গে সিন্ধুমণির হরিণ আহ্বানের কথা উল্লেখ করেছেন। রামায়ণে অন্ধমুনির ছেলে সিন্ধুমণি রাত্রিবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে গেলে রাজা দশরথ ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দভেদী বাণ নিক্ষেপ করেন। এর ফলে সিন্ধুমণি নিহত হন। সিন্ধুমণি যেভাবে নিজের অজ্ঞাতসারে আপন মৃত্যুকে আহ্বান জানিয়েছেন, কবির মনে হয়েছে হরিণ তেমনভাবেই তার জল খাওয়ার শব্দে আহ্বান জানিয়েছে চিতাকে। 4-5, ময়ূর মরেছে পণ্যে। এই কথার অর্থনিহিত অর্থ কি? এখানে ময়ূর প্রকৃতির সৌন্দর্যের প্রতীক আর পণ্য হলো বাণিজ্য। কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতির সৌন্দর্য মানুষ তার লোভের কারণে ধ্বংস করেছে, অর্থাৎ প্রকৃতিকে বাণিজ্যের বস্তু বানিয়ে ফেলেছে। ময়ূরের সৌন্দর্যই হয়ে উঠেছে এর ধ্বংসের কারণ। সুদৃশ্য পালকের কিংবা সুস্বাদু মাংসের লোভে মানুষই তাকে নির্বিচারে হত্যা করে পণ্যের সামগ্রী করে তুলেছে। 5 দাগের প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 5-1, বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে কবিতাটির শেষ স্তবকের বিশিষ্টতা কোথায়? এর থেকে কবি মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? উত্তরে লিখবে বিষ্ণুদের পরবাসী কবিতাটির শেষ স্তবকের 4টি বাক্যে কবি 4টি জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন, যা কবিতাটিকে বিশেষ মাত্রায় পৌঁছে দিয়েছে। বিরাম চিহ্নের ব্যবহার ভাষার
একক বাক্যের স্বরূপকে নির্দেশ করে। আবার এর মাধ্যমে কবি কাব্য অলঙ্কার, বিশেষ করে শ্লেষ অলঙ্কারের প্রয়োগ করেন। পরবাসী কবিতার শেষ স্তবকে সেই কাব্য অলঙ্কারের বিশিষ্ট প্রয়োগ লক্ষ্য করা যায়। কবি যেন তির্যক তীক্ষ্ণ প্রশ্নের বাণে মানুষের, বিশেষত লোভী ব্যবসায়জীবী মানুষের বিবেককে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। 5-2 কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? উত্তরে লিখবে, পরবাসী শব্দের অর্থ যে অন্যের দেশে বাস করে। কবি নিজের দেশে বাস করা সত্ত্বেও নিজেকে পরবাসী বলেছেন কারণ তিনি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক শান্ত সহজ পরিবেশে থাকতে চান, যেখানে থাকবে ঘন বন, দেখা যাবে কচি খরগোশের লাফালাফি, বনময়ূরের কত্থক, চিতার হিংস্র বেগ, শোনা যাবে নদীর কলতান, হরিণের জল খাওয়ার শব্দ। কবি দেখেছেন প্রকৃতি তার আগে সৌন্দর্য হারিয়েছে, বন ধ্বংস হয়েছে, নদী শুকিয়ে গেছে, মানুষও নিঃসঙ্গ হয়ে পড়েছে। প্রকৃতির এই পরিবর্তনের ফলে কবি নিজেকে নিজের দেশেই পরবাসী মনে করেছেন। 5-3 জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। কবি এই পংক্তিটিতে দেখিয়েছেন কেবল শহরের আধুনিকতাই গড়ে ওঠেনি, বরং তার বিনিময়ে প্রকৃতির ধ্বংস হয়েছে, বন কেটে ফেলা হয়েছে, গ্রাম শেষ হয়ে গেছে, প্রাণবন্ত পরিবেশের জায়গায় এসেছে শূন্যতা। মানুষের লোভ প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে। জনবৃদ্ধির ফলে চাহিদা বেড়েই চলেছে, এর ফলে চাপ পড়েছে প্রকৃতির উপর, বন ধ্বংস হচ্ছে, বন্যপ্রাণীর ওপর প্রভাব পড়ছে। 5-4 পরবাসী কবিতার প্রথম 3টি স্তবক ও শেষ 2টি স্তবকের মধ্যে বক্তব্য বিষয়ের কোনো পার্থক্য থাকলে তার নিজের ভাষায় লেখো। পরবাসী কবিতাটিতে মোট 5টি স্তবকের মধ্যে প্রথম 3টি স্তবকে কবি প্রকৃতির সৌন্দর্যে বর্ণনা করেছেন। বন, নদী, পাখি, প্রাণীদের জীবন, প্রকৃতির অপার সৌন্দর্যের কথা। যেখানে ময়ূর আনন্দে নৃত্য করে, হরিণ নদীতে এসে জল খায়, খরগোশ ছুটোছুটি করে এবং লুব্ধ হিংস্র ছন্দে চিতা চলে যায়, অর্থাৎ প্রকৃতি তখন প্রাণবন্ত ছিল। শেষ 2টি স্তবকে তিনি পরিবর্তনের করুণ বাস্তবতা তুলে ধরেছেন। সবুজ বন ধ্বংস হয়েছে, নদী শুকিয়েছে, মানুষও নিঃসঙ্গ হয়েছে। তাই কবি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, প্রকৃতির প্রতি এত অবহেলা দেখেও মানুষ এত চুপ কেন? কবি প্রকৃতির সন্ধানে নিজের দেশের তাঁবু বয়ে আর কতকাল ঘুরবেন? 5-5 পরবাসী কবিতাতে কবির ভাবনা কেমন করে এগিয়েছে তা কবিতার গঠন আলোচনা করে বোঝাও। প্রথম অংশে প্রকৃতির সৌন্দর্য ও সজীবতা রয়েছে, মধ্যভাগে প্রকৃতির পরিবর্তনের ধারা ফুটিয়ে তোলা হয়েছে, শেষ অংশে প্রকৃতির ধ্বংস, মানুষের নিঃসঙ্গতা ও পরবাসিত্বের অনুভূতি প্রকাশ পেয়েছে। 5-6 কবিতাটির নাম পরবাসী দেওয়ার ক্ষেত্রে কবির কী কী চিন্তা কাজ করেছে বলে তোমার মনে হয়? তুমি কবিতাটির বিকল্প নাম দাও এবং সে নামকরণের ক্ষেত্রে তোমার যুক্তি সাজাও। কবি দেখিয়েছেন প্রকৃতি তার নিজস্ব পরিবেশ হারিয়েছে, ফলে সে নিজের জায়গায় থেকেও যেন পরবাসী। ঠিক তেমনি মানুষও নিজের মধ্যে এক নিঃসঙ্গতা অনুভব করছে, তাই কবিতার নাম পরবাসী যথাযথ। বিকল্প নাম হতে পারে হারানো বন। যুক্তি, কবিতাটির মূল প্রকৃতির রূপান্তর ও ধ্বংসের কথা বলে, তাই হারানো বন নামটি এই ভাবনার সাথে মানানসই। 6 দাগে প্রশ্নটি টিকা লেখো। কত্থক ভারতীয় শাস্ত্রের নৃত্যের 8 ধরনের মধ্যে একটি। কত্থক নৃত্যের এই রূপটি প্রাচীন উত্তর ভারতের যাযাবর সম্প্রদায় থেকে উদ্ভূত। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রধান 4টি ধারার বাকি 3টি হচ্ছে ভারতনাট্যম, কথাকলি, মণিপুরী। কত্থক শাস্ত্রীয় নৃত্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য ধারা। সেতার বিশ্বের সবচেয়ে পরিচিত ভারত উপমহাদেশীয় বাদ্যযন্ত্র। এটি অনেকাংশে তানপুরার ন্যায় দেখতে। তুম্বা ও ডান্ডি সমন্বয়ে সেতারে কম বেশি 17টি তার থাকতে পারে। 3টি থাকে বাজানোর জন্য, যেগুলো মা, সা, পাতে সুর বাঁধা থাকে। এরপর 4র্থটি থাকে খরজের সাতে সুর বাঁধা। কথাকলি
কথাকলি হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা। এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে, যেখানে প্রথাগতভাবে অভিনেতা নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা, পোশাক ও মুখোশ পরেন। এটি ভারতের মালয়ালম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চলের হিন্দু প্রদর্শন কলা। সিন্ধুমণি সূর্যবংশের প্রভাবশালী রাজা অযোধ্যার দশরথ, তিনি একদিন মৃগয়া করতে গিয়ে শব্দবিধি বাণের দ্বারা এক ঋষি বালক সিন্ধুমুনিকে বধ করেন, যিনি ছিলেন অন্ধ পিতামাতার একমাত্র সম্বল। পণ্য অর্থশাস্ত্রে মূলত মূল্য আরোপিত পণ্যকে বোঝানো হয়। এটির ইংরেজি প্রতিশব্দ কমোডিটি। ইংরেজি শব্দটির উৎপত্তি ল্যাটিন কোমোড ধাতু থেকে, যার অর্থ সঠিক পরিমাপন। ম্যাক্সিও অর্থনীতিতে পণ্য এবং তার উপযোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। 7 দাগের প্রশ্নটি, নিচের শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার করো। জলে বর্গীয় জ যোগ ও যোগ ল যোগ এ। পরবাসী প যোগ অ যোগ বয়শূন্য র যোগ ব যোগ আ যোগ দন্তস্ব যোগ রস্যি। চলে চ যোগ অ যোগ ল যোগ এ। তাবু ত যোগ আ যোগ ব যোগ রস্যু। 8 দাগের প্রশ্নটি, শব্দগুলোর দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। শব্দ নিটোল, এখানে মুক্ত দল হবে ল, রুদ্ধ দল হবে ট। বনময়ূর ম দীর্ঘ এবং বয়শূন্য র হবে মুক্ত দল, আর ব আর দন্তান্ন হবে রুদ্ধ দল। সিন্ধুমণি ম হবে আর রস্যু হবে মুক্ত দল, আর দন্তস্ব এবং ধ হবে রুদ্ধ দল। নিজ বাসভূমি ময়রস্যি আর রস্যু হবে মুক্ত দল, আর বর্গীয় জ ব এবং দন্তেস্ব হবে রুদ্ধ দল। সেতার র হবে মুক্ত দল এবং দন্তেস্ব ও ত হবে রুদ্ধ দল। 9 দাগের প্রশ্নটি, নিচের শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে দেখাও। সোনালি সোনা যোগ লি, এটা প্রত্যয় যোগ হয়েছে। আহ্বান আ যোগ হয় বয় আকার দন্তান্ন, এটা সংস্কৃত শব্দ। বন্য বন যোগ জ উন্তস্থ জ, প্রত্যয় যোগ। বসতি বস যোগ তি, প্রত্যয় যোগ। পরবাসী পর যোগ বাসী, এটা সমাস। 10 দাগের প্রশ্নটি, নিচের নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 10-1 চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। উত্তর হবে নদী চুপি চুপি আসে এবং জল খায়। 10-2 নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। জটিল বাক্যে হবে আমি নিটোল টিলার পলাশের ঝোপে যা দেখেছি তা অসাধারণ। 10-3 চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে, যৌগিক বাক্যে পরিণত করতে হবে। চিতা লুব্ধ হিংস্র ছন্দে চলে গেল এবং বন্য প্রাণের কথাকলির বেগ জাগালো। 10-4 না সূচক বাক্যে পরিণত করতে হবে। কেন এই দেশে মানুষ মৌন অসহায়? এই দেশে মানুষ কখনোই মৌন অসহায় নয়। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।